আমি আবৃতা। আশা করছি সবাই খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো। আগের দুটো ক্লাসে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম যে ওয়েস্ট ম্যানেজমেন্ট বা বর্জ্য ব্যবস্থাপনা কী। তো সেই চ্যাপ্টারটা আমি তোমাদেরকে পড়িয়ে দিয়েছি এবং আশা করছি তোমাদের সেই পড়ানোটা ভালো লেগেছে। তো দেখো, আজকে আমরা যেই চ্যাপ্টারটা পড়ব তার নাম হলো ভূবৈচিত্র্যসূচক মানচিত্র এবং উপগ্রহ চিত্র। তো আজকে ক্লাসটা শুরু করার আগে আমি তোমাদেরকে কিছু কথা বলি। সেটা হচ্ছে, দেখো, আমরা যখন পড়াশোনা করি আমরা কিন্তু যেগুলো বইতে পড়ছি বা খাতায় লিখছি সেগুলো যে সবসময় আমাদের নাম্বার তোলার জন্য তেমনটা কিন্তু নয়, আমাদের বাস্তবকে বুঝতেও কাজে লাগে। তো আজকের ক্লাসটা ধরে নাও সেরকমই, কারণ আজ পৃথিবী যেভাবে চলছে বা পৃথিবীতে যেভাবে করে প্রযুক্তির উন্নতি ঘটছে তার ভিত বলতে পারো আজকের এই ক্লাসটা। আজকে ক্লাসে আমি যেটা পড়াবো সেটার উপরেই কিন্তু আজকের এই পৃথিবী দাঁড়িয়ে রয়েছে। পৃথিবী দাঁড়িয়ে রয়েছে বলতে, এই যে এত প্রযুক্তির উন্নতি ঘটছে, কোথায় কি হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি খবর পেয়ে যাচ্ছি, এটা কিন্তু কোথাও গিয়ে এই চ্যাপ্টারের যে কনসেপ্টগুলো আছে সেগুলোর উপরেই নির্ভর করে। বোঝা গেল? তো আজকে শুরু করছি ক্লাস। আমাকে প্রথমে বলো, এখানে যে উপগ্রহ চিত্রটার এই যে কথাটা, এই কথাটার মানেটা কি? দেখো, আজকে উপগ্রহ বলতে আমরা কি বুঝি সেটা আগে আমাদেরকে জানতে হবে। উপগ্রহ বলতে বোঝায় যে এমন একটি মহাজাগতিক বস্তু বা কৃত্রিম মনুষ্য নির্মিত কোনো বস্তু যেটা কোনো গ্রহের চারিদিকে আবর্তন করে এবং একটা নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উপগ্রহের ডেফিনেশন। তো দেখো, আজকে উপগ্রহ চিত্র বলতে বোঝায়, আমি এই জিনিসটাকে এঁকে বোঝাচ্ছি তোমাদের। এটা আমাদের পৃথিবী, এখানে হচ্ছে আমার একটা কৃত্রিম উপগ্রহ। বুঝবে ভালো করে, এই কৃত্রিম উপগ্রহ থেকে এখানে একটা এনার্জি পাস করে। এটা পৃথিবীর এটা ভূপৃষ্ঠ, এখানে একটা এনার্জি, এই স্যাটেলাইট একটা এনার্জি এখানে পাঠায়। এবার এই আমাদের ভূপৃষ্ঠে কি আছে? স্থলভাগ আছে, আমাদের জলভাগ আছে, আমাদের আরও অনেকগুলো জায়গার যেখানে মানে মিশ্রিত জায়গা রয়েছে, যেখানে আমার জলও রয়েছে স্থলও রয়েছে, মানে দুটোর মাঝখানের যে জায়গাটা, এরকম আমাদের অনেক ভ্যারিয়েশন আছে। তো কৃত্রিম উপগ্রহ থেকে কি হয়? কৃত্রিম উপগ্রহ থেকে যখন এই পৃথিবী পৃষ্ঠে যখন আমার এনার্জিটা আসে, সেটা জল থেকে একভাবে প্রতিফলিত হয়, এখানে যদি ঘাস থাকে সেটা একভাবে প্রতিফলন করে, এবং আমাদের যদি স্থলভাগ থেকে একভাবে সেই মানে এনার্জিটা বেরিয়ে যায়। এবার কি হয়, আমাদের এই স্যাটেলাইটে, এই যে উপগ্রহতে একটা ক্যামেরা বা সেন্সার বসানো থাকে। এই সেন্সারটাই এই প্রতিফলিত যে রশ্মিগুলো সেগুলোকে শোষণ করে এবং তারপরে একটা চিত্র সংগ্রহ করে। এই চিত্রটা কিভাবে সংগ্রহিত হয় না, ডিজিটালভাবে। ঠিক আছে, ডিজিটালভাবে আমাদের এই চিত্র সংগ্রহিত হয়। তো এই কৃত্রিম উপগ্রহ থেকে, কৃত্রিম উপগ্রহে অবস্থিত সেন্সার বা ক্যামেরার মাধ্যমে যখন ভূপৃষ্ঠের কোনো স্থানের ছবি তোলা হয়, তখন সেটাকে বলা হবে স্যাটেলাইট ইমেজারি বা উপগ্রহ চিত্র। বোঝা গেল? এবার দেখো যে আমাদের এটা গেল আমাদের উপগ্রহ চিত্র। ঠিক আছে, এবার আমরা আসি আমাদের উপগ্রহ চিত্রের যদি আমাদের বৈশিষ্ট্য বলে, তাহলে আমরা কি কি বৈশিষ্ট্য দিতে পারি। দেখো, উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য বলতে গেলে আমাদেরকে সবার প্রথম বলতে হবে যে উপগ্রহ চিত্র কিন্তু কোনো ছোট জায়গার চিত্র গ্রহণ করার জন্য ওটাকে বানানো হয়নি। ঠিক আছে, আজকে পৃথিবীটা এত বড় এবং এই পৃথিবীর ছবি তোলার জন্য যখন আমরা উপগ্রহ চিত্রকে নিচ্ছি, তার মানে উপগ্রহ চিত্র মানে আমার কিন্তু সেটা অনেকটা বড় জায়গাকে কভার করে। এইগুলো কিন্তু তোমাদের বৈশিষ্ট্য হিসেবে লিখতে হবে। তোমাদের আসতেই পারে পরীক্ষায় যে উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য কী, তোমরা সেখানে কিন্তু এটা বলতে পারো যে আমাদের উপগ্রহ চিত্র কিন্তু আমাদের একটা লার্জ এরিয়া কভার করে, অনেকটা বৃহৎ স্থান কভার করে। আর কি, আমাদের এই উপগ্রহ চিত্র একটা নির্দিষ্ট স্কেল, তার অক্ষাংশ দ্রাঘিমাংশ অনুযায়ী কিন্তু আমাদের একটা ইমেজ নেয়। কীরকম নেয়? সাপোজ আজকে আমার এটা পৃথিবী, এখানে ধরো আমার ইন্ডিয়া আছে। এবার আমার উপগ্রহ চিত্র থেকে আমি যদি মানে নিতে যাই কোনো চিত্র, যে আমরা পার্টিকুলারলি ওয়েস্ট বেঙ্গলের কোনো একটা, ধরো বীরভূম বা বর্ধমানের কোনো একটা জায়গার আমরা স্যাটেলাইট ইমেজ নেব বা উপগ্রহ চিত্র নেব কাজ করার জন্য। আমি পরে বলবো এগুলো কাজগুলো কী কী আছে, তোমরা আগে এটুকু বোঝো যেটা বলছি। এই জায়গাটার পার্টিকুলারলি আমরা একটা ছবি নেব। আমরা কি করব, এই জায়গাটুকুর যে অক্ষাংশ দ্রাঘিমাংশ
সেটা অনুযায়ী এবং তার একটা পার্টিকুলার স্কেল অনুযায়ী কিন্তু আমরা এই উপগ্রহ চিত্রকে কালেক্ট করব। বোঝা গেল? তাহলে আমাদের এই উপগ্রহ চিত্র কি করে না, একটা নির্দিষ্ট অক্ষাংশ, দ্রাঘিমাংশ এবং স্কেল অনুযায়ী আমাদের কিন্তু এই উপগ্রহ চিত্রটা আমরা কালেক্ট করি। ঠিক আছে, এছাড়া কি হয় উপগ্রহ চিত্রের মাধ্যমে? উপগ্রহ চিত্রের মাধ্যমে এছাড়াও আমরা ভূপৃষ্ঠের যে বিভিন্ন যে মানে কি বলবো, বিভিন্ন স্থানের যে বৈশিষ্ট্য, কীরকম বৈশিষ্ট্য, যে আমার এই পার্টিকুলার জায়গাটাতে কতটা পরিমাণে বনভূমি রয়েছে। ধরো আমরা সুন্দরবনের যে ডেল্টাটা, বদ্বীপের যে অঞ্চলটা, আমরা যদি বলি পার্টিকুলারলি আমরা ওই জায়গার ইমেজ নেব, আমরা ওই জায়গার ইমেজ থেকে কি কি দেখতে পারি? দেখতে পারি কি আমার কীরকম নদী আছে, আমার বালিয়াড়ি কতটা জায়গায় আছে, আমার বনভূমি কতটা জায়গায় আছে। ঠিক আছে, আমরা কিন্তু বিভিন্ন মানে ভূপৃষ্ঠের যে বৈশিষ্ট্য সেগুলো কিন্তু আমরা এই উপগ্রহ চিত্রের মাধ্যমে জেনে থাকি। তাহলে দেখো, আমরা উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য কি কি বলতে পারি। যদি আমাদের প্রশ্ন আসে যে উপগ্রহ চিত্রে কি কি বৈশিষ্ট্য আছে, তাহলে তোমরা এই পয়েন্টগুলোকে কিন্তু লিখতে পারো। কি, প্রথম দেখো, নির্দিষ্ট স্কেল, অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ অনুযায়ী আমার উপগ্রহ চিত্রটা কালেক্ট করা হয়। আমি তোমাদের পড়ানোর শুরুতেই বলছিলাম কথাগুলো। এবার জানবে, যখন আমরা একটা উপগ্রহ চিত্র ডাউনলোড করি, মানে বিভিন্ন ওয়েবসাইট আছে, আমরা সেখান থেকে আমরা এই স্যাটেলাইট ইমেজ ডাউনলোড করি, সেখানে যখন আমরা ডাউনলোড করি আমরা কিন্তু পার্টিকুলার ডেট, তার যেই জায়গার ডাউনলোড করছি সেই জায়গার ল্যাট লং এবং আমার যে স্কেলে আমার মানচিত্রটা ডাউনলোড হচ্ছে, চিত্রটা ডাউনলোড হচ্ছে, সেটা কিন্তু থাকে। মানে এটা একটা প্রপারলি, মানে তোমার অক্ষাংশ, দ্রাঘিমাংশ থাকবে, তোমার নির্দিষ্ট স্কেল থাকবে, তোমার ডেট থাকবে। ঠিক আছে, এভাবে কিন্তু একটা উপগ্রহ চিত্র ডাউনলোড হয়। এবার আরেকটা সেকেন্ড কি আছে, অনেকটা বৃহৎ অঞ্চলের ছবি তোলে। দেখো, আমরা আজকে এই স্যাটেলাইট ইমেজ না, মানে যদি আমরা স্যাটেলাইটের মাধ্যমে ইমেজ না তুলে তো আমরা ফোন থেকেও ইমেজ তুলতে পারতাম, কিন্তু আমরা ফোন থেকে কতটা দূর কভার করতে পারবো? এখান থেকে ইউএসএ কভার করা তো আমাদের পসিবল না, তাই না? পুরো পৃথিবীকে তো কভার করতে পারবো না আমরা। সেই জন্য আমরা আজকে যে স্যাটেলাইট ইমেজটা যখন আমরা পাচ্ছি, স্যাটেলাইটের মাধ্যমে যখন আমরা চিত্র তুলছি, তখন কিন্তু সেটা অনেকটা বড় অঞ্চলের একটা ছবি তোলে। এটা তোমাদের একটা বৈশিষ্ট্য স্যাটেলাইট ইমেজের। 3 নম্বর দেখো, অনেকটা বেশি নিখুঁত হয়। দেখো, এই 1 নাম্বার পয়েন্ট আর এই 3 নাম্বার পয়েন্টটা কিন্তু সেম, মানে প্রায় সেম। তোমরা একটু ঘুরিয়ে লিখতে পারো যে এই স্কেল, অক্ষাংশ, দ্রাঘিমাংশ এবং তার যে ডেট, এইগুলোর জন্য কিন্তু এই যে স্যাটেলাইট ইমেজটা যে আমি ডাউনলোড করছি, স্যাটেলাইট ইমেজটা যে আমার কাছে আছে, সেটা কিন্তু অনেকটা বেশি নিখুঁত হয়। যখন আমরা এই ইমেজটাকে ইন্টারপ্রেট করব, আমরা যখন ইমেজটাকে বিশ্লেষণ করব, স্টাডি করব, তখন কিন্তু এই জিনিসগুলো ঠিকঠাক হওয়া খুব জরুরি, নালে কিন্তু আমাদের স্টাডি প্রপারলি হবে না। বোঝা গেল? 4 নম্বর কি আছে, ডিজিটাল ডেটা। এক্ষেত্রে আমার কিন্তু ডিজিটালি ডেটা মানে কাউন্ট হয় বলতে, আমার যখন ইমেজটা যখন তোলা হয়, ক্যামেরাতে যখন ফটোটা তোলা হয়, সেটা কিন্তু ডিজিটালি হয়, মানে বিভিন্ন সংখ্যার মাধ্যমে সেই ফটোটা স্যাটেলাইটে গিয়ে সংরক্ষিত হয়। তার জন্য কি হয়, এই স্যাটেলাইট ইমেজগুলোকে পরে প্রসেসিংয়ের জন্য কিন্তু কম্পিউটারের দরকার হয়। কম্পিউটার ছাড়া কিন্তু আমরা এই যে ডেটাটাকে প্রপারলি প্রসেস করে ইমেজটাকে একটা প্রপার শেপ দেওয়াটা কিন্তু আমাদের পসিবল হয় না কম্পিউটার ছাড়া। তারপরের বৈশিষ্ট্য হচ্ছে রঙিন চিত্র। এই স্যাটেলাইট ইমেজ যখন আমরা পাই, সেটা রঙিনও হতে পারে, কিছু ক্ষেত্রে আবার সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও আসে। কিছু ছবি রঙিন আসে, কিছু ছবি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আসে, কিছু ছবি টিসিসিতে আসে, কিছু ছবি এফসিসিতে আসে। ঠিক আছে, এরকম। এবার কি টিসিসি এফসিসি মানে কি? টিসিসি আর এফসিসি, এই দুটোর মানে যদি তোমাদেরকে বলি, টিসিসির ফুল ফর্ম হচ্ছে ট্রু কালার কম্পোজিট, আর এফসিসি হচ্ছে ফলস কালার কম্পোজিট। বোঝা গেল? এবার এই টিসিসি আর এফসিসিটা কি? টিসিসি হচ্ছে যখন আমি কোনো জায়গার, যখন আমি ফটো নিচ্ছি, তখন সেই জায়গার যে ফিচার্সগুলো রয়েছে, সাপোজ আমি একটা মাঠে গেছি, আমি মাঠের
চারিদিকে যে ছবি আছে, যেই মানে দৃশ্যটা আছে, আমি সেটার ছবি তুলবো। সেখানে আমার গাছের রং সবুজই থাকবে, আমার মাঠের যে ঘাস থাকবে সেটা সবুজই থাকবে, কোথাও যদি হলুদ থাকে সেটা হলুদই থাকবে। মানে আমার যেই ফিচার্সের যেই কালার, আমার সেই কালারেই যখন আমার ছবিটা উঠবে তখন সেটা হবে টিসিসি। যখন সেই কালারটা চেঞ্জ হয়ে অন্য রঙে পরিবর্তিত হবে, মানে আমি আমার এগ্রিকালচারাল ল্যান্ড বা আমার যে তোমার জল আছে, জলাশয় আছে বা নদী আছে, তার কালারটাকে যখন আমি নীল বা এগ্রিকালচারাল ল্যান্ডকে সবুজ বা বনভূমিকে সবুজের বদলে আমরা লাল কালারে দেখব এবং নদীর জলকে আমরা কালো কালারে দেখব, তখন কিন্তু সেটাকে বলা হবে, বা জলাশয়কে মানে জলকে আমরা বেসিক্যালি কালো বা ডিপ ব্লুতে দেখব, তখন সেটা হচ্ছে এফসিসি। মানে যখন আমরা প্রকৃত রঙের পরিবর্তে ছদ্ম রঙে যেটাকে পাবো সেটাকেই বলা হয় এফসিসি, এবং যেটাকে আমরা অ্যাকচুয়াল কালারে পাবো সেটাই বলা হবে টিসিসি। ঠিক আছে, এটাই হচ্ছে টিসিসি আর এফসিসি। এবার দেখো, এইবার আসি আমি তোমাদের গুরুত্বতে, যে আমি কেন এই উপগ্রহ চিত্রটা ব্যবহার করব, আমার উপগ্রহ চিত্রের কি দরকার আছে। ধরো আমি এখান থেকে জানতে চাইছি, এখানে বসে আমি জানতে চাইছি যে ইউএসএ এর কোনো একটা প্লেস এতে, আমার প্লেস এর সম্পর্কে আমি জানতে চাই। আমি হয়তো প্লেস এ সম্পর্কে সেভাবে কিছু জানি না, মানে জানি হয়তো অনেক কিছু আছে। ধরো আমি জানি প্লেস এতে আমার একটা মন্দির আছে, কোথাও আমার একটা চার্চ আছে, কোথাও আমার একটা বড় রাস্তা গেছে, বনভূমি আছে, আমার বাড়িঘর আছে, সব জানি। কিন্তু কি আমি তার প্রপার লোকেশন জানি? জানি না। এই প্রপার লোকেশন, প্রপার যে ফিচার্স, সেগুলোকে আইডেন্টিফাই করতেই কিন্তু আমার এই উপগ্রহ চিত্রকে দরকার। বোঝা গেল? এই গুরুত্ব যদি আমি বলি উপগ্রহ চিত্রের, তাহলে ফার্স্ট হচ্ছে আমার এই উপগ্রহ চিত্রের মাধ্যমে আমরা কোনো জায়গার যে মানে ভূপৃষ্ঠের যে ফিচার্সগুলো রয়েছে, সেটা হতে পারে ম্যানমেড ফিচার্স, সেটা হতে পারে ন্যাচারাল ফিচার্স। ম্যানমেড ফিচার্স কোনগুলো? যেগুলো মনুষ্য নির্মিত। কোনগুলো? এগ্রিকালচারাল ল্যান্ড। এগ্রিকালচারাল ল্যান্ড কি পৃথিবী সৃষ্টির সময় থেকে কি ছিল? মানে ওটা কি আলাদা করে পার্টিকুলার আমরা একটা জায়গাকে এগ্রিকালচারাল ল্যান্ড হিসেবে বাদ দিয়ে দিয়েছিলাম, নাকি আমরা বনভূমি কেটে সেখানে আমাদের চাষের জমি তৈরি করেছি? অবশ্যই বনভূমি কেটে আমরা চাষের জমি তৈরি করেছি। এই কারণেই আমরা কিন্তু ওটাকে ম্যানমেড বলবো। আর কি কি ম্যানমেড আছে? ঘরবাড়ি আছে, রাস্তাঘাট আছে, যেগুলো মানুষ নেচারকে পরিবর্তন করে সেখানে নিজের মতো করে নিজের সুবিধার জন্য তৈরি করেছে, সেটাই হচ্ছে আমাদের কি না ম্যানমেড ফিচার্স। ন্যাচারাল ফিচার্স কোনগুলো? আমার নদী আছে, আমার বনভূমি আছে, আমার কোনো জায়গায় ধরো পাহাড় আছে, এগুলো হচ্ছে আমার ন্যাচারাল ফিচার্স। আমি কোনো জায়গার তার ন্যাচারাল এবং ম্যানমেড ফিচার্স কী আছে সেটাকে জানতে আমাদের কাজে লাগে। এছাড়াও বন্যা নিয়ন্ত্রণে ঠিক বলবো না, মানে বন্যা অঞ্চল, বন্যা কবলিত অঞ্চলকে আইডেন্টিফাই করতে কিন্তু আমরা উপগ্রহ চিত্রকে ব্যবহার করে থাকি। বন্যা কবলিত অঞ্চলে আমরা কি করে বুঝতে পারবো সেই অঞ্চলটাতে বন্যা হয়েছে? সেখানে জলের পরিমাণ বেশি থাকবে, তাই না? বৃষ্টিপাত হলে কি, বন্যা হচ্ছে যখন প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে, বন্যা হলে কি হবে? সেখানে জলের পরিমাণ বেশি থাকবে। তাহলে আমরা একটা উপগ্রহ চিত্রতে যদি দেখি সেখানে প্রচণ্ড পরিমাণে জলের একটা ধারা দেখা যাচ্ছে, যে অনেকটা জায়গা পুরো জলে প্লাবিত হয়ে রয়েছে, সেখানে কিন্তু আমরা বুঝতে পারবো যে সেই অঞ্চলটা বন্যা কবলিত। বোঝা গেল? আচ্ছা, তাহলে আমরা আর কি কি করতে পারি? আমাদের খনিজ সম্পদের মানচিত্র তৈরি করতে পারি, যে আমার কোথায় কী ধরনের খনিজ সম্পদ পাওয়া যাচ্ছে। এছাড়াও বনভূমির বিস্তার কীরকম রয়েছে, যে আমার যে বনভূমিটা রয়েছে সেটা কতটা ঘন, এটা দেখতে পারি। এবং এছাড়াও আমাদের বনভূমি যে ধ্বংস হচ্ছে, যে আমরা দুটো স্যাটেলাইট ইমেজ দিতে পারি। ধরো একটা স্যাটেলাইট ইমেজ নিলাম 2020, একটা ধরো স্যাটেলাইট ইমেজ নিলাম 2010। এবার 2010 আর 2020 স্যাটেলাইট ইমেজের মধ্যে আমার কি পার্থক্য রয়েছে? ধরো আমার 2010-এর স্যাটেলাইট ইমেজে এতটা জায়গায় রয়েছে বনভূমি, এবং 2020 স্যাটেলাইট ইমেজে রয়েছে এইটুকু জায়গায় বনভূমি। এই দুটোর পার্থক্য করে কি আমরা বলতে পারি না যে এই অঞ্চলে যেই পরিমাণ বনভূমি ছিল সেটা কোনো না কোনো কারণে এইখানের বনভূমিটা এখানে কমে গেছে? দেখো, বনভূমি প্রধানত কমে যায়, কোনো ন্যাচারাল ফিচার্স প্রধানত কমে যায় মনুষ্যসৃষ্ট কারণে। ধরো আজকে যদি এইখানে এতটা বনভূমি ছিল, এইটুকু বনভূমি হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে পুরো জায়গাটা ধরে এখানে সেটেলমেন্ট তৈরি হয়েছে, মানে বসতি তৈরি হয়েছে। তার মানে কি, মানুষ এই বনভূমিটা জায়গাটা কেটে ফেলে এইখানে নিজেদের বসতি স্থাপন করেছে। তাহলে কি এটা ম্যানমেড চেঞ্জেস হলো না? অবশ্যই হলো। বোঝা গেল? আমরা এই ধরনের যে মানচিত্র তৈরি, এই যে পার্থক্য করা, এইগুলো কিন্তু আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে
পড়তে পারি। তাহলে আমি তোমাদেরকে বলি যে তোমাদের আজকে আমি যেটুকু পড়ালাম উপগ্রহ চিত্র কী, তার বৈশিষ্ট্য কী এবং তার গুরুত্ব কী, এগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে পড়ে যেও। তোমরা কিন্তু জানো তোমাদের এই চ্যাপ্টার থেকে 5 নম্বরের কোয়েশ্চেন আসে না, 3 নম্বরের কোয়েশ্চেন অবধি আসে। তো তোমরা খুব ভালো করে পড়ে যেও যে আমার এই উপগ্রহ কাকে বলে, আমার উপগ্রহ কী আমি বলে দিচ্ছি। উপগ্রহ কী, তার বৈশিষ্ট্য কী এবং তার গুরুত্ব কী আছে, এই তিনটে খুব ভালো করে বাড়িতে পড়ো এবং আমি যেইভাবে করে তোমাদেরকে বোঝালাম সেই জিনিসটা বুঝে নাও, ভালো করে বুঝে নাও, দেখবে তোমাদের লেখার সময় আর কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আমি তোমাদের নেক্সট ক্লাসে পড়াবো এই ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কী এবং এই উপগ্রহ চিত্রের সাথে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের পার্থক্যটা কোথায়, এবং এই ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কত ধরনের হয় এবং আরও অনেক বিষয়গুলো রয়েছে, আমি তোমাদের নেক্সট ক্লাসে সেগুলো পড়াবো। তার আগে তোমরা এই যে পার্টটা পড়ালাম এটা খুব ভালো করে বাড়িতে পড়ো। ঠিক আছে, আমি আশা করব তোমরা ভালো করে পড়বে এবং কোনো যদি ডাউট থাকে আমাকে প্লিজ জিজ্ঞেস করবে কমেন্ট সেকশানে, কেমন? তো ঠিক আছে, আজকের ক্লাসটা এই অবধি রইল। আমি নেক্সট ক্লাসে তোমাদের আবার এই টপিকের বাকি পার্টটুকু পরে পড়িয়ে দেবো। তোমরা ভালো করে পড়ো। বাই।